হাসিনার ভারতে ফাঁসির পরিকল্পনা, অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না দিল্লি। হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে, ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল। এবং সর্বশেষে জানিয়ে দেব, ভূমিকম্পে ধসে পড়ল ৫তলা ভবনের রেলিং। দেশজুড়ে বাড়বে শীত, সাগরে লঘুচাপের সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন এক সময় দিল্লি আছেন যখন মানবতা বিরোধী অপরাধের দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হয় কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। না দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, কোনো ধরনের সন্ত্রাসবাদ ও প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন তিনি। জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন। হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে। শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে। তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে দিল্লির ওপর চাপ অব্যাহত রাখতেও দাবি তুলেছে তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে বলেছে, এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে। আগামীতে এ চাপ আরও বাড়তে পারে বলে দিল্লি মনে করছে। তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হয়, নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারতীয় নীতি নির্ধারকরা এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতোমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে। দেশটির প্রধান গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানকার প্রথম সারির একাধিক গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ের চেয়ে রায়ের প্রক্রিয়ায় শেখ হাসিনা অডিও বার্তায় যা বলেছেন তা ফলাও করে প্রচার করেছে। বাংলাদেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক আর নাই করুক, তাকে ফেরত আনার উদ্যোগ অবশ্যই জোরালো করতে হবে। তাকে আশ্রয় দিয়ে ভারত যে আন্তর্জাতিক রীতিনীতি ও চুক্তি লঙ্ঘন করছেন, বাংলাদেশের উচিত হবে সেই বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরে দিল্লির মুখোশ উন্মোচন করে দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশের জন্য প্রভাবশালী আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতা নেওয়া জরুরি। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে উস্কানিদাতা হিসেবে একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সুপিরিয়র কমান্ডো রেসপন্সিবিলিটি হিসেবে রংপুরের আবু সাইদ হত্যা, রাজধানীর চানখারপুলে 6 জন এবং সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই শহীদ আহতদের ক্ষতিপূরণের ব্যয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়। লঘুদণ্ড হিসেবে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা রায় ঘোষণার পরপরই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। তারা বলেছেন, ফাঁসির আসামিকে কোনো দেশে আটকে রাখার সুযোগ নেই। 2 দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠাতে হবে, অন্যথায় দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে মেনে চলা নীতি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ধারাবাহিকভাবে এমন একটি বিচার কার্যক্রমের আহ্বান জানিয়ে আসছে যা নিঃসন্দেহে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, বাংলাদেশ এখন জাতীয় সংহতি উত্তরণের পথ হিসেবে সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের ব্যাপক প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে।
এদিকে সোমবার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে পলাতক জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব বটে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তবে চিঠিটি কবে পাঠানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেক রকম। এখন তার শাস্তি হচ্ছে, তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, তাকে ফেরত আনতে আমরা অফিসিয়ালি চিঠি দেব। একটি আঞ্চলিক সংস্থার সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফরে রয়েছেন। সফরকালে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হতে পারে বলে দিল্লির কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে। জানা গেছে, ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে তাদের মৃত্যু হচ্ছে। বংশাল থানার ডিউটি অফিসার এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 11:15টার দিকে তার ভাষ্য, বংশালের কসাইতলিতে এক 5তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3জন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু, আরেকজন ওই মেডিকেল কলেজেরই 52 ব্যাচের শিক্ষার্থী, তার নাম রাফিউল। তারপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় হঠাৎ করে 5তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে 3জন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং পড়ে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে। আশেপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন। অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 10:38:26 ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী 22শে নভেম্বরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হতে পারে।